প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনা নিয়ে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে তা সহসা কাটছে না। যদিও ডক্টর ইউনূস থাকছেন সে ব্যাপারে নিশ্চিত করেছে সরকার, কিন্তু উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটি নতুন সংকট ডেকে আনতে পারে। আবার বিএনপি সহ 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন অধ্যাপক ইউনূস। তাতে নির্বাচন, সংস্কার ও বিচারের সময়ক্ষণ নিয়ে দলগুলোর মধ্যে বিরোধ আরো স্পষ্ট হলো। সেনাপ্রধানের মতোই বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। দলটির পক্ষ থেকে 3জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। এর মধ্য দিয়ে পরোক্ষভাবে ডক্টর ইউনূসের সরকারকে রেড কার্ড দেখালো বিএনপি। নানান নাটকীয়তার পর বিএনপিও সেনাপ্রধানের মতের পক্ষে থাকায় নতুন করে টলমল হয়ে পড়েছে প্রধান উপদেষ্টার মসনদ। বিএনপি এসব দাবি মেনে নিলে চলমান পরিস্থিতিতে সরকার এক ধরনের রাজনৈতিক পরাজয় ঘটে যাবে। তাই সরকার এটি করতে চায় না। ফলে রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে সেটা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। সংকট সাময়িক কাটলেও পুরোপুরি কাটছে না, উল্টো নতুন সংকট দেখা দিতে পারে। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গত 72 ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশ একটি মারাত্মক রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। রাখাইন করিডোর, চট্টগ্রাম বন্দর ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ইস্যুতে সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন সেনা সদরের অফিসার্স অ্যাড্রেস বৈঠকে। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে 22 মে সন্ধ্যা থেকে। বিশেষ করে সরকার সমর্থক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসিকে তেমনটা জানিয়েছিলেন। 48 ঘন্টা ধরে এ নিয়ে চলে নানা গুঞ্জন। 24 মে দুপুরে উপদেষ্টা পরিষদের এক রুদ্ধদ্বার বিশেষ বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সব গুঞ্জনে জল ঢেলে দেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে দুদিন ধরে যে জল্পনা কল্পনা চলছিল সেটি নাকচ করে দেন তিনি। এমনকি তিনি জানান ডক্টর ইউনূস পদত্যাগের কথা বলেননি। এরপর উপদেষ্টা পরিষদ একটি বিবৃতির মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার অবস্থান তুলে ধরে। আমাদের বিশ্লেষণ হলো যে সংকট দেখা দিয়েছে তার প্রেক্ষিতে বিবৃতিতে কোনো সমাধান নেই, বরং আছে দায় এড়ানোর কৌশল। আর একই ধরনের সমস্যা আবার দেখা দিলে ভবিষ্যতে সরকার কি করবে তার ফিরিস্তি। বিবৃতিটিতে আমরা দেখলাম সরকার সমস্যার সমাধানে তাদের ব্যর্থতা ও সংকট ব্যবস্থাপনার অভাব ঢাকতে একটি পুরনো স্ক্রিপ্টে ফিরে গেছে। সেটি হলো পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র। দর্শক, রাষ্ট্রবিজ্ঞানে কিংবা রাজনীতিতে এটি বেশ পুরনো কৌশল। কনস্পিরেসি থিওরির উপর নির্ভর করে অন্যের উপর দায় চাপানোর এই কৌশল হলো ব্লেম গেম, যাকে বলা হয় রাজনীতির প্যারানয়েড স্টাইল। রাষ্ট্রবিজ্ঞানে বিষয়টির ব্যাখ্যা দেওয়া হয় এভাবে: যখন কোনো সরকার সমস্যায় পড়ে এবং সে সমস্যার সাথে যদি নিজের দায় থাকে, তাহলে তখন তার জন্য বাইরের শত্রু কিংবা গোপন শক্তির প্রভাব বলে ফ্রেম করে। এর মাধ্যমে সরকার জনগণের মনোযোগ সরকারের ব্যর্থতা থেকে সরিয়ে দিতে চায়। অতীতেও আমরা বাংলাদেশে এমনটা বহুবার ঘটতে দেখেছি। বাংলাদেশে কোনো রাজনৈতিক সমস্যা দেখা দিলে বিদেশি শক্তি হিসেবে কেউ ভারতকে, আবার কেউ পাকিস্তানকে দোষ চাপিয়ে দায় এড়ানোর যে কৌশল সেটি বহু পুরনো। সরকারের বিবৃতিতে বলা হয়েছে যে আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, কে এই কাজ করছে? সেনাবাহিনী, বিএনপি নাকি সরকার সমর্থক যারা দিনের পর দিন মব তৈরি করে দাবি আদায়ের জন্য যমুনার সামনে জড়ো হতো? সবশেষ ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যুটি নিয়ে বিএনপি মাঠে নেমে আন্দোলন করছিল, অথচ তার আগে সরকার সমর্থকরাই বেশি আন্দোলন করেছে। বিএনপি নামার পরে সরকার বলছে দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্যপ্রণীত এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, যা নিয়ে বিস্তর আলোচনা হয় উপদেষ্টা পরিষদে। দর্শক, খেয়াল করে দেখুন, সরকার বলছে অযৌক্তিক দাবি দেওয়া, অথচ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে ইশরাক হোসেনের দাবি অযৌক্তিক ছিল না।
তার চেয়েও বড় কথা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বিষয়টিকে জটিল করে তুলেছেন। আবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো বিগত 9.5 মাসে সরকার নিজেকে রাজনৈতিকভাবে প্রমাণ করতে গিয়ে কিংস পার্টি এনসিপির প্রতি পক্ষপাতিত্ব করা এবং দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি করেছে। আর এর দায় সরকার এখন চাপাচ্ছে বিদেশি শক্তির উপর। উপদেষ্টা পরিষদের বিবৃতির আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, সরকার মনে করছে এখতিয়ার বহির্ভূত বক্তব্যের কারণে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না। দর্শক, সরকার এখানে বেশ কৌশলী আচরণ করেছে। সরাসরি না বললেও এটি বোঝা যায় যে সাম্প্রতিক সময়ে সেনা দরবার থেকে উঠে আসা সেনাপ্রধানের বক্তব্য নিয়ে যে আলোচনার ঝড় বইছে তার প্রতি তিনি ইঙ্গিত করেছেন। কারণ আমরা দেখেছি সরকারের কয়েকজন উপদেষ্টা ও কর্মকর্তাই বরং গত কয়েক মাসে এখতিয়ার বহির্ভূত মন্তব্য করেছেন এবং বক্তব্য দিয়েছেন। এমনকি একজন উপদেষ্টা ফেসবুক পোস্টের মাধ্যমে সরাসরি হুমকিও দিয়েছেন। ঘটনাটি সত্যি অফিসার্স অ্যাড্রেসের বৈঠক থেকে যেসব কথা উঠে এসেছে তাকে ইঙ্গিত করে এখতিয়ার বহির্ভূত শব্দগুলো ব্যবহার করা হয়, তাহলে অনির্বাচিত সরকারের পক্ষ থেকে এ ধরনের শব্দ চয়ন বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা, যেটি ইনস্টিটিউশনাল ব্রেকডাউনের একটি বড় ধরনের নজির হয়ে থাকবে। তার মানে সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে সংঘাতে জড়িয়ে যাচ্ছে। উপদেষ্টা পরিষদের বিবৃতির আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, সরকার সবকিছু ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে। একে আমরা বলতে পারি শ্যাডো থ্রেট বা ছায়া হুমকি। প্রশ্ন হলো, কেউ যদি সরকারকে কাজ করতে না দেয় তাহলে সেটি তো অপরাধ। তাহলে সরকার কেন সেই অপরাধ ও অপরাধীর কথা এখনই জনগণকে জানাবে না? কেন সময়ের জন্য অপেক্ষা করবে? নাকি একটি সংকট ঢাকতে এক ধরনের কাল্পনিক সংকটকে সামনে আনার কৌশল, যাতে মানুষ বিভ্রান্ত হয়? এদিকে বিবৃতিতে যাই বলুক, সরকার রাজনৈতিক দলগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছে। তার অংশ হিসেবে 24 মে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিএনপি তাদের পুরাতন দাবিতে অনড় থাকার কথা জানিয়ে দিয়েছে। দলটির নেতারা আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ 3 উপদেষ্টার পদত্যাগের দাবি লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়ে এসেছেন। বিএনপি বলেছে, সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার তারা যদি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে তাহলে বাস্তবায়ন করবে। নির্বাচন, সংস্কার ও বিচার এই তিনটি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে দলটি মনে করে, যার অর্থ হলো একটির সাথে আরেকটি মেলানো যাবে না। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচন কবে হবে সেটা স্পষ্ট করা দরকার। তিনি বলেছেন, ঘোষিত সময়সীমার মধ্যে জনগণের বড় ধরনের ভোগান্তি ছাড়া একটি স্বস্তিজনক সময়ে নির্বাচন হতে পারে, অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন চায় দলটি। জামাত বলেছে, নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া যাতে জনগণ দেখতে পায়। সবশেষ বৈঠক করেছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, তারা ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছেন। দর্শক, বিএনপির সাথে জামাত ও এনসিপির বক্তব্যের মধ্যে এটা পরিষ্কার, দলগুলোর অবস্থানে বেশ দূরত্ব আছে। যেমন বিএনপি চেয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর জামাত বলছে ঘোষিত সময় অর্থাৎ জুনের মধ্যে নির্বাচন চায় তারা। আবার বিএনপি বলছে সংস্কার ও বিচার কাজ একটি চলমান ইস্যু এবং এই দুটির সাথে নির্বাচনকে এক করে দেখা যাবে না। অন্যদিকে জামাত বলছে সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। সরকার যে 5টি সংস্কারে হাত দিয়েছে সেগুলো সন্তোষজনকভাবে নিষ্পত্তি হওয়া উচিত, তারপরেই নির্বাচন চায় দলটি। আবার এনসিপির বক্তব্য যদি সরকার মেনে নেয় তাহলে বিএনপির সাথে সরকারের বিরোধ আরো বাড়বে। এনসিপির নেতারা ডক্টর ইউনূসকে বলেছেন, শেখ হাসিনার আমলে যেসব নির্বাচন হয়েছিল সেগুলো বিতর্কিত ছিল, তাই সেই নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে তারা। এর অর্থ হলো, ইশরাক হোসেন যাতে মেয়র হিসেবে শপথ নিতে না পারে সে ব্যবস্থা যেন সরকার নেয়। আবার এনসিপি বলছে, যেসব ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না। তার মানে হলো, বিএনপি যে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছে তার পক্ষে নয় এনসিপি। দর্শক, স্পষ্টতই বলা যাচ্ছে, সেনাপ্রধান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, যেটি নিয়ে এত হাউকাউ,
সেটি কিন্তু বিএনপিরও দাবি। আবার আমরা দেখতে পাচ্ছি সংস্কার ও বিচার শেষ করেই নির্বাচন হবে নাকি চলমান থাকা অবস্থায় নির্বাচন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে মতৈক্য আছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ব্রিফ করেছেন, তবে সেখান থেকে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে সেটি উঠে আসেনি। তিনি বরং কোন দল কি বলেছে সেটি জানিয়েছেন। সরকারি সূত্রগুলো বলছে 25শে মে আরো কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করতে পারেন ডক্টর ইউনূস। সেসব দলের সাথে বৈঠক শেষে নির্বাচনের সময়সীমার দাবির একটি টালি বা চার্ট তৈরি করবে সরকার। কোন দল কখন নির্বাচন চায় সেটি জানানো হবে। দাবি করা হবে বেশিরভাগ দল জুনের মধ্যে নির্বাচন চায়, কিন্তু প্রশ্ন হলো নিবন্ধনহীন দল আর ভোটের রাজনীতিতে যারা জামানত হারায় তাদের মতকে সংখ্যাগরিষ্ঠের মত হিসেবে প্রতিষ্ঠা করলেই কি রাজনৈতিক সমস্যার সমাধান হবে? তবে ডক্টর ইউনূসের লক্ষ্য সমস্যার সমাধান নয়, বরং জাতীয় ঐক্য আর বৈঠকের নামে সময়ক্ষেপণ। আপাতত ঈদের ছুটি পর্যন্ত পরিস্থিতি ঠান্ডা রাখা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।